স্প্যানিশ ফুটবলে যেই ম্যাচটার উপর সবচেয়ে বেশি আকর্ষণ থাকে সেই ম্যাচটাই কিন্তু আজ রাতে সিজনের সবশেষ এল ক্লাসিকো, যেখানে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে বার্সেলোনার। এবারের সিজনে রিয়াল মাদ্রিদ কোনো এল ক্লাসিকো হারে নাই, কোনো এল ক্লাসিকো হারে নাই, ঘরের মাঠে তারা এখনো পর্যন্ত হারে নাই। আর বার্সেলোনা এই ম্যাচটা খেলতে যাচ্ছে পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে বিদায় নেওয়ার পর। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা খেলতে নামছে ম্যানচেস্টার সিটি হট ফেভারিটদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়ার পর। দুই দলের মেন্টালিটিতে বিস্তর একটা ফারাক আছে এবং তার একটা প্রভাব এই ম্যাচেও থাকতেই পারে। এবং দুই দলের পয়েন্ট টেবিলেও কিন্তু একটা ফারাক অলরেডি আছে, 8 পয়েন্টের গ্যাপ, এবং সেই গ্যাপটা কিন্তু আজকে যদি রিয়াল মাদ্রিদ তারা সেটাকে 11তে নিতে পারে, লা লিগায় বাকি থাকবে আর 6 ম্যাচ। অনেকটাই কিন্তু বলা যাবে যে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তাদের জন্য এই সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ এইটা। আপনি সব ধরনের কম্পিটিশন থেকে ছিটকে গেছেন, কোপা দেল রে থেকে ছিটকেছেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকেছেন, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। জাভি হার্নান্দেজের শেষ এল ক্লাসিকো সম্ভবত কোচ হিসেবে, কারণ তিনি এই সিজন শেষেই চলে যাচ্ছেন। এবং জাভি হার্নান্দেজ তবুও আশাবাদী তার দলের পক্ষে জয় সম্ভব। এই ম্যাচ আমাদের জিততে হবে, লিগ শিরোপার জন্য খেলবো আমরা, শিরোপা দৌড়ে আমাদের ফেরার সুযোগ আছে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ভুলে যেতে হবে। রিয়াল মাদ্রিদ মানসিকভাবে এগিয়ে আছে, এটা অবশ্যই আমাদের মানতে হবে। জাভি হার্নান্দেজ এই প্রেস কনফারেন্সে কয়েকটা বিষয়ে কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে পয়েন্ট টেবিলের গ্যাপটা কমানোর, আজকের ম্যাচ যদি বার্সেলোনা জিততে পারে তাহলে পয়েন্টের গ্যাপটা হয়ে যাবে 5। এবং আরেকটা ব্যাপার তিনি এখানে মেনশন করেছেন যে আগের ম্যাচের কথা, যে আগের ম্যাচে তার আসলে ওইভাবে আবেগে ভেসে যাওয়া উচিত হয় না। এই ব্যাপারটা তিনি ওই প্রেস কনফারেন্সে বলে গেছেন। তিনি এটাও মানছেন রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ফেভারিট, এবং এই ম্যাচে তাদের বার্সেলোনাকে যদি জিততে হয় তাহলে ওই শক্তিটা দিয়ে জিততে হবে যে আমরা সব কিছু থেকে বাদ। একটা দল যখন সব কিছু হারিয়ে ফেলে তখন তাদের যাওয়ার আর একটাই জায়গা থাকে, সেটা হচ্ছে সামনের দিকে। দেখেন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, এই সান্তিয়াগো বার্নাব্যুতে লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ জিতেছে, কিন্তু এর আগের সিজনটা মনে আছে? সান্তিয়াগো বার্নাব্যুতে যে কিন্তু হচ্ছে বার্সেলোনা তারা মেবি 3-0 না 4-0 গোলে। জাভি হার্নান্দেজ যখন কোচ হয়ে বার্সেলোনায় এলেন তারপর থেকে তার এল ক্লাসিকোর রেকর্ড যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, কিন্তু এই সিজনটা আসলে সেই অর্থে সেভাবে আর তাদের ভালো যায় নাই। এই ম্যাচটা আপনি যদি স্টার্টিং 11 প্রেডিক্ট করেন তাহলে শেষ ম্যাচে মানে পিএসজির সঙ্গে বার্সেলোনা যে দলটা খেলিয়েছে সেখান থেকে কিছু পরিবর্তন আমরা হয়তো দেখতে পারি। সেটাও একটা, ম্যাক্সিমাম একটা, সেটা হচ্ছে আমরা হয়তো ক্রিস্টেনসেনকে দেখতে পারি শুরু থেকে, যেখানে হয়তো মিডফিল্ডকে হয় ডিয়ং অথবা পেদ্রি কোনো একজনকে হয়তো বিশ্রাম মানে শুরুটা না করানো হতে পারে। দুজনই আসলে ভাইটাল ফুটবলার। কিন্তু এই ম্যাচের আগে আবার একটা ঝামেলা লেগেছিল ওই পিএসজি ম্যাচ নিয়েই। যখন ম্যাচটা শেষ হলো, পিএসজির কাছে বার্সা হারলো, তখন ইলকাই গুন্দোগান বলেছিলেন যে রোনাল্ডো আরাউহোর ওই কাজটা করা ঠিক হয় নাই। পরের দিনের আরেক ইন্টারভিউতে রোনাল্ডো আরাউহো আবার নিজের সপক্ষে যুক্তি দেখিয়েছেন যে গুন্দোগানের এটা বলা উচিত হয় না, এরকম ইনিয়ে বিনিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। পরের আরেকটা ইন্টারভিউতে আবার গুন্দোগান নিজের সপক্ষে যুক্তি দেখিয়েছেন যে আলোচনা সমালোচনার মাধ্যমেই একটা দল আরও বড় হয়। এই যে দলের ভেতরে একটু মনোমালিন্য যেটা বোঝা যাচ্ছে, যদিও সেটা নাকচ করে দিচ্ছেন জাভি হার্নান্দেজ, কিন্তু বার্সাকে যদি আজকে জিততে হয় তাহলে তাদেরকে তো সব রেকর্ডের বিপরীতে গিয়ে জিততে হবে, যে ধারা চলছে সেটার বিপরীতে গিয়ে তাদের জিততে হবে। সেখানে একটা মানে দুর্দান্ত দলগত পারফরমেন্স তাদের দেখাতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। তবে লা লিগায় কিন্তু বার্সেলোনা রিসেন্টলি খুব ভালো একটা টাচে রয়েছে। দেখা যাক রিয়াল মাদ্রিদের এগেইনস্টে তারা সেই টাচটা ধরে রাখতে পারবে না। এবং মানসিকভাবে রিয়াল মাদ্রিদ তারা এই ম্যাচটা নিজেদের এক ঘরের মাঠে খেলছে, দুই তারা টেবিল টপার, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে, দলে নতুন কোনো ইনজুরি প্রবলেম নেই, উল্টো আরো শক্তি বেড়েছে। চুয়ামেনি তিনি আজকের ম্যাচে আসলে ব্যাক করছেন এবং রুডিগারের সাথে তিনিই থাকবেন। তবে রিয়াল মাদ্রিদ হয়তোবা কিছু রেস্টিং এর দিকে যেতে পারে। এবং এরপরও দেখুন কার্লো আনচেলত্তি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বার্সেলোনার প্রতি তিনি শ্রদ্ধাই দেখাচ্ছেন। সম্ভবত রিয়াল মাদ্রিদ কি সবসময় নিজেদেরকে একটু পিছিয়ে রাখতেই পছন্দ করে কিনা নিজ থেকে, বার্সেলোনাকে হালকা করে দেখার সুযোগ নাই, আসলেই নাই। রেসে এখনও টিকে আছে ওরা, পিএসজির বিপক্ষে হারলেও ওরা ভালো খেলেছে। অন্য সব ক্লাসিকোর মতোই হতে যাচ্ছে এটি, কঠিন লড়াই হবে, তবে আমাদের জন্য শিরোপার আরও কাছাকাছি যাওয়ার সুযোগ। এটি লাস্ট লাইনটাই সম্ভবত সিগনিফিক্যান্ট। এক্স্যাক্টলি, কারণ যেটা আমরা বলছিলাম যে 11 পয়েন্টের গ্যাপ, বাকি থাকবে আসলে 6 ম্যাচ মাত্র। এবং ফার্স্ট লেগটা আপনি যদি দেখেন সেখানে কিন্তু জুড বেলিংহাম তিনি একাই জিতিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ, তিনি গেম চেঞ্জ করে দিয়েছেন বার্সেলোনার মাঠে যে রিয়াল মাদ্রিদ জিতে এসেছিল। আজকের ম্যাচটাও রিয়াল মাদ্রিদ সব দিক থেকেই তারা সেট। লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম ভিনিসিয়াস জুনিয়রকে সাব করানো হয়েছিল, তখন একটু চিন্তা ছিল তিনি কি ইনজুরিতে বা কোনো কিছুতে পড়লেন কিনা, সেটা হয়নি, তাকে প্র্যাকটিসেও দেখা গেছে। এবং এই ম্যাচটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য মানে সিজনটা ডিসাইড করে ফেলার ম্যাচ।
সান্তিয়াগো বার্নাবুতে তাদের রেকর্ড ভালো। এই সিজন আপনি যদি টোটাল হিসাবটা দেখেন, তারা মাত্র 2টা ম্যাচ হেরেছে পুরো সিজনে, সব ধরনের কম্পিটিশন মেনে, দুটাই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। আর সান্তিয়াগো বার্নাবিউতে রেকর্ড তো আরো বেশ ভালো, কোনো ম্যাচ হারেনি এই সিজনে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ম্যাচ খেলেছে 15টা, জয় আছে তার 13টা, ড্র হয়েছে মাত্র 2টোয়, আর হার গোল্লা। তো এইখানে অরেলিয়ান শুয়েমেনি আজ স্টার্ট করারই কথা রিয়াল মাদ্রিদের হয়ে, নাকি? হ্যাঁ, তিনি এর আগের ম্যাচটা তো তিনি নিষেধাজ্ঞার কারণে আসলে খেলতে পারেননি। এই ম্যাচে তো তেমন কোনো প্রবলেম নাই, এবং শুয়ামেনি, রুডিগার, কামাভিঙ্গা, টনি ক্রুজ, ভালভার্দে, রিয়ালের সেট মানে স্টার্টিং 11টা মোটামুটি একটা সেট। খালি হচ্ছে কি ওই জায়গাটা ভিনিসিয়াসের ব্যাপারে হয়তো একটু দেখে সিদ্ধান্তটা নেবেন। তবে ওই যে আমরা এল ক্লাসিকো হলে আমরা একটা আলোচনা সবসময় করি, ভিনিসিয়াসকে আটকাবেন কে? দেখা যাক আটকানোর, স্পেশালি দেখেন জাও ক্যান্সেলো, যদিও তিনি লেফট ব্যাক খেলবেন, লেফট ব্যাকে হয়তো খেলবেন, জাও ক্যান্সেলোর জন্য এটা একটা অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। এই কারণ তিনি দাবি করেছেন যে ওই পেনাল্টিটা কনসিড করার পরে তার পরিবারের উপরে আক্রমণ, মানে কথার আক্রমণ, যেটা একেবারেই আসলে কেউ আশা করেন না, নিজের দলের সমর্থকদের কাছে তো কেউই আশা করেন না। এবং ওই পেনাল্টিটা দেওয়ার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য নিজেও তিনি অনুতপ্ত, কিন্তু পরিবারকে আক্রমণ করা সেটা আসলে একটা ডিফারেন্ট ব্যাপার, যেটা মানে আমি জানি না কেন বার্সেলোনার সমর্থক তারা কিনা বা কোন ক্লাবের সমর্থক, তার ইনস্টাগ্রামে গেলেই এগুলো আসলে দেখা যায়। ব্যাপারটা খুবই খুবই দুঃখজনক। কিন্তু আরেকটা ব্যাপার কি একটু দুঃখজনক, যে আমরা এখন কথা বলছি এল ক্লাসিকো নিয়ে, যেখানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ভেতরে ফারাকটা 8 পয়েন্টের, তাও তো দেখেন আপনি 7টা ম্যাচ বাকি আছে, শেষ 13 ম্যাচে বার্সেলোনা সেই ব্যবধানটা কমিয়েছে। শেষ 13 ম্যাচ তারা আনবিটেন থেকে, লা লিগায় তারা আনবিটেন থেকে, সেই ব্যবধানটা তারা কমেছে। না হলে আসলে কোথায় থাকতো সেইটা? সেই অল টাইম যে এল ক্লাসিকো, এই ফ্লেভারটার নিয়ে দুটো কথা না বললেই না, যে ওই যে মেসুত ওজিল এই ম্যাচের আগে যেটা বলছেন, যে জোসে মরিনিও আর পেপ গার্দিওলার আমলে যে এল ক্লাসিকো ছিল, গোটা বিশ্বের চোখ থাকতো ওই ম্যাচটাকে ঘিরে। রোনাল্ডো মেসির কথা চিন্তা করেন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, অনুষঙ্গের তো অভাব নাই, এবং দুই পাশে দুইটা মাস্টার ক্লাস টিম, সেইটা একে অন্যকে। তারপরেও আসলে এল ক্লাসিকো তো এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ম্যাচ, আর রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সমর্থক তারা আজীবনে ছিলেন, চিরকালই থাকবেন। প্রেডিকশন রিয়াল মাদ্রিদ ছাড়া আসলে প্রেডিকশন দেওয়ার আর কোনো উপায় এই মুহূর্তে নাই। আপনার প্রেডিকশন জানতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.